স্বপ্নধারা স্বাধীন সংলাপে সবাইকে স্বাগত। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার হাসপাতাল, আপনাদের সাথে আছে মেরাজওয়ান ফয়েজ। আজকে আমাদের আলোচনার বিষয় নৃশংসতা কেন থামানো যাচ্ছে না। নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন যে এখন আলোচনায় মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে বেশি। কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কখনো আমরা মব দেখছি, কখনো হত্যা দেখছি, কখনো ছিনতাই দেখছি, এবং কখনো নারী নির্যাতন আলোচনায় আসছে। এবং সর্বশেষ মিটফোর্ডে একজনকে যেভাবে নৃশংসভাবে প্রকাশ্যে হত্যা করা হলো, তারপরে আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি আলোচনায় চলে এসছে। রাজনীতিবিদ যারা আছেন তারা বলছেন যে কেন এই নৃশংসতা বন্ধ করা যাচ্ছে না, তারা সরকারকে দায়ী দিচ্ছে না। আবার বিভিন্ন পক্ষ থেকে রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলগুলোর ওপরে এই দায়ী চাপানো হচ্ছে। সব কিছু মানে সাধারণ মানুষ আসলে খুবই আতঙ্কিত, যেই বলুক না কারণ খুবই আতঙ্কিত, অনেক খুবই বিরক্ত যে এই পরিস্থিতি এক বছরেও এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেল না। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, পরিচিত করে নিই। আমার সঙ্গে আছেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং আছেন আব্দুল নতুসার মিডিয়া ব্যক্তিত্ব। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা শেখ হাফিজুর রহমান কার্জন আপনাকে শুরু করে, এবং আমার প্রথম যে আমাদের যে বিষয় সেটি দিয়ে আপনাকে শুরু করি, যে আমরা তো নানা ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখতেই পাচ্ছি। আমি যে একটা ছোট্ট হিসেব দিই, গত এক বছরে শুধু মব হামলায় 179 জনের প্রাণ হারিয়েছে, এরকম একটা পরিসংখ্যান আছে। সব কিছু মিলে আসলে অন্তর্বর্তী সরকারের এই সময় অপরাধটা কেন দমন করা যাচ্ছে বা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। এটা আসলে একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে যে কোনো সমাজ কিংবা রাষ্ট্রের জন্য ওই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এখন 21শ শতাব্দীতে এসে আপনার মানে যেটা বলা হয় যে আপনি যদি একটা সমাজে স্থিতিশীলতা চান, সেখানে যদি আপনি অর্থনৈতিক উন্নয়ন চান এবং সেখানে জনসম্পদের আপনি দক্ষ জনসম্পদ চান, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখন ধরেন যে 5ই আগস্টে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং তাতে সরকার পতন হয়েছে, ওরকম পরিস্থিতিতে পৃথিবীর যে কোনো জায়গাতে আপনার একটা অস্থিতিশীল পরিস্থিতি হয় এবং সেটা থাকে কিছুদিন। কিন্তু আপনার তারপরে কিন্তু সরকারের সামনে যে কয়টা প্রধান চ্যালেঞ্জ ছিল তার ভেতরে মানে প্রধানতম হচ্ছে আইন শৃঙ্খলা। এখন আইন শৃঙ্খলা রক্ষা করার মূল যে মানে এজেন্সি কিংবা মূল যে আপনার সংস্থা, তারা হচ্ছে পুলিশ। তো আমরা জানি যে পুলিশ, তাদের সাথে গত সরকারের সময় মানে পুলিশের সাথে জনগণের একটা আস্থার সংকট হয়েছিল এবং আন্দোলনের সময় অনেক পুলিশকে হত্যাও করা হয়েছে। হ্যাঁ, তো এইটা ধরেন যে পুলিশকে পুরোপুরি আমরা দেখেছি প্রায় 1 মাস 2 মাস 3 মাস পুলিশকে পুরোপুরি সক্রিয় করা যায়নি। এবং এর সাথে সাথে আমরা যেটা দেখেছি যে আপনার বাংলাদেশে যেটা কখনোই ছিল না, মব ভায়োলেন্স। হ্যাঁ, এই জিনিসটা আপনি পরিসংখ্যান উল্লেখ করলেন, কতজন মারা গেছে? 179 জন এক বছরে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি আমাদের মতো সমাজে তো নানা কারণে অপরাধ হয়। এখন এখানে চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, হত্যা হচ্ছে, ভাঙচুর হচ্ছে। এখন সেইটাকে আপনি একটা হচ্ছে যে আপনার একটা হতে পারে যে আপনার একটা সমাজে কিংবা রাষ্ট্রে কতটা অপরাধ হবে, যে ধরেন যে অধিকাংশ মানুষ সেখানে ভালো কিংবা সেখানে অপরাধ করার জন্য যে অবজেক্টিভ কন্ডিশন সেটা নাই, যার ফলে সেখানে অপরাধ হবে না কিংবা কম হবে। কিন্তু আমাদের এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত যে চুরি ডাকাতি মব ভায়োলেন্স, এটার করার জন্য অবজেক্টিভ কন্ডিশনটা বিরাজমান। এখন এই অবজেক্টিভ কন্ডিশন যদি থাকে তাহলে সেটাকে আপনাকে প্রিভেন্ট করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে অপরাধ যেন না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে, সেটার জন্য আপনার ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নেবে কে? রাষ্ট্রের তরফে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারপরে আরও যারা আছে গোয়েন্দা সংস্থা। এখন আমরা দীর্ঘদিন ধরে দেখেছি, প্রায় প্রথম 3-4 মাস তারা হয়তো 50% সক্রিয় কিংবা 60% সক্রিয়। এবং এখনও কিন্তু আমি কালকে একটা নিউজ দেখলাম যে আইজিপি মহোদয় নিজেও পুরোপুরি পুলিশকে সক্রিয় করার ব্যাপারে তিনি বোধহয় একটু সরেজমিনে পরিদর্শন করছিলেন, মানে হি ওয়াজ নট ভেরি হ্যাপি। তো আপনি একটা হচ্ছে যে আপনার এইখানে চুরি ডাকাতি ছিনতাই নানা কিছু করার, মব জাস্টিস এটাকে করার অবজেক্টিভ কন্ডিশনটা আছে, যার ফলে সেটা হচ্ছে এবং পরিসংখ্যান বলছে সেটা। অন্যদিকে রাষ্ট্রের তরফে সেটাকে যাতে না হয় এবং সেটা যেন কন্ট্রোল করা যায়, সেই এজেন্সিটা কাজ করছে না।
কিংবা এখানে আপনার এখন যে আলোচনাটা এসছে যে আসলে এই পরিস্থিতির উন্নতি যারা ক্ষমতায় আছেন তারা চান কিনা, হ্যাঁ, এই আলোচনা সেই আলোচনা আছে, এই আলোচনা আসবে। আমি একটু আব্দুল নতুন সাহেব আপনার কাছে জানতে চাই, এর মধ্যে আপনি শুনেছেন যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে চিরুনি অভিযান শুরু হবে। এর দেশে কিন্তু সারা দেশে ডেভিল হান্ট চলছেই, অনেক দিন চলছে, এখনো বন্ধজিত হয়নি, ডেভিল হান্ট চলছে। সেনাবাহিনীর মেডিসিন পাওয়ার আরও 2 মাসের জন্য বাড়ানো হয়েছে। আপনি আসলে কতটা এই কি বলবো যে আশাবাদী বা শঙ্কামুক্ত যে আসলে যে চিরুনি অভিযান শুরু হয়েছে, ডেভিড হান্ট চলছে, সেনাবাহিনী মাঠে আছে, সবাই মিলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আনতে পারবে যেভাবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসবো? আমি একটা উদাহরণ দিই আপনাকে। আমি 1 কোটি টাকার একটা চেক দিলাম, দিয়ে বললাম আপনার ইচ্ছা মতো খরচ করেন, টাকা দিয়ে দিলাম, কিন্তু আপনি সেটা কোথাও ভাঙাতে পারেন না। তো এটা হচ্ছে সেরকম একটা বক্তব্য। ডেভিল হান্ট চালু করে দিয়ে বলা হয়েছিল যে আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ে আসব, কিন্তু আসলে ডেভিলই খুঁজে পায় নাই। ডেভিল কোথায়? কিন্তু ডেভিল আছে, চোখের সামনে দিয়ে ঘোরে। তারপরে তারা বললেন যে মব যে হচ্ছে এটাকে সহ্য করা হবে না। আমরা দেখলাম মবই ওনাদেরকে সহ্য করতে পারছে না। তারপর ওনারা এখন বলছেন চিরুনি অভিযান চালাবেন। ডেভিল হান্ট কিন্তু শেষ হয় নাই। এখন ধরেন সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসির পাওয়ার দেওয়া হয়েছে। এটা দিতে হয়েছে কারণ তারা রাস্তায় আছেন এবং থাকলে পরে নিরাপত্তাই হোক কিংবা কোনো স্থাপনাকে বাঁচাতেই হোক, সেখানে এই ম্যাজিস্ট্রেসির ক্ষমতাটা দিলে তাদের কাজ করার স্বাধীনতা অনেক বেড়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ম্যাজিস্ট্রেসির ক্ষমতা তো আরও অনেককে দেওয়া আছে আগে থেকে, তো সেটা দিয়ে তো কাজ হয় নাই। তার মানে এই ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দিলেই কাজ হয় না, স্বাধীনতা দিতে হয় যে আপনি ম্যাজিস্ট্রেসির ক্ষমতাকে স্বাধীনভাবে কাজে লাগাতে পারবেন। আমরা লক্ষ্য করেছি যে থানা যারা ঘেরাও করে তারা আবার গিয়ে উচ্চপদস্থ ভিআইপি প্রার্থীদের সঙ্গে বসে থাকে, ভিআইপি লোকদের সাথে বসে থাকে। আমরা দেখেছি পুলিশ মামলাবিহীনভাবে কাউকে গ্রেপ্তার করতে চায় নাই বলে থানা ঘেরাও করা হয়েছে। যারা ঘেরাও করেছে তাদেরকে তিরস্কার না করে যিনি মামলা ছাড়া গ্রেপ্তার করতে রাজি হন না, আইনে ছিলেন, তাকে তিরস্কার করা হয়েছে। আমরা দেখেছি শুরু থেকে পুলিশের মনোবল নষ্ট করে দেওয়ার জন্য কথায় কথায় পুলিশকে টেনে এনে গালিগালাজ করা হয়েছে। পুলিশ সরকারের হুকুমের চাকর এবং পুলিশের যারা নিম্ন পদস্থ তারা আরও বেশি মাত্রায় হুকুমের চাকর। ফলে পুলিশকে যা হুকুম করা হয়েছে পুলিশ সেটা করেছে। বাহিনী হিসেবে আমরা তো পুলিশকে সেটার জন্য দায়ী করতে পারি না। অন্যায় নির্দেশ মেনে যদি কেউ অন্যায় কাজ করে ব্যক্তি হিসেবে অন্যায় নির্দেশ মানতে আপনি বাধ্য না সরকারি আইনে। ঊর্ধ্বতন কর্মকর্তার নৈতিকতা বিবর্জিত, সংবিধান বিরোধী কিংবা জনগণের বিরোধী কোনো আদেশ মেনে নিতে আপনি বাধ্য না। কিন্তু যারা অপরাধ করেছে তাদের সেটা অন্যায়, কিন্তু একই সঙ্গে কি পুরো বাহিনীটাকে ভিলিফাই করা যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলছে কিন্তু এখনো, সেটা ঠিক হয় নাই। পুলিশ কাজ করে কার মাধ্যমে? ক্ষমতায়িত হয়ে। সরকার সংবিধানের প্রদত্ত ক্ষমতা বলে পুলিশকে ক্ষমতায়িত করেন। তাহলে পুলিশের পেছনে সরকারের যে জোরালো সমর্থন থাকা দরকার ছিল সেটা না দেখে আমরা দেখেছি পুলিশ মব করছে, তাকে ধরে নিয়ে থানায় নিয়ে গেছে। যে রাজনৈতিক দলের বয়স 3 মাসও হয় নাই সে গিয়েছে তাদেরকে ছাড়িয়ে নিতে, মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিয়েছে, মুচলেকা দিয়ে অপরাধীদেরকে ছেড়ে দিচ্ছে। বিচারকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা দেখেছি যে বিচার হবে সেখানে করিডোরের মধ্যে আক্রমণ করা হচ্ছে, আঘাত করা হচ্ছে, বিচারালয়ের বারান্দায় কেউ নিরাপদ না। এবং এই যে 1 বছর চলে যাচ্ছে প্রায়, এই 1 বছরে পুলিশকে ক্ষমতায়িত করা বা পুলিশের মনোবল পুনরুদ্ধার করার জন্য যে প্রক্রিয়া চালু হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয় নাই। আমাদের এই সরকারে অনেকেই আছেন দেশে বিদেশে মোটিভেশনাল বক্তৃতা দেন, মোটিভেশনাল বক্তৃতা থেকে আয় করেন, কিন্তু পুলিশের উদ্দেশ্যে একটা মোটিভেশনাল বক্তৃতা দেওয়ার জন্য তারা যান নাই। তারা বলেন নাই পুলিশকে যে পুলিশ কিভাবে তার প্রতি যে এক ধরনের নেতিবাচক ধারণা সেটাকে কাটিয়ে উঠে মানুষের মধ্যে ইতিবাচক ধারণা কিভাবে প্রতিষ্ঠিত করবে। সেটা না করে তারা ব্যস্ত হয়েছেন পুলিশের জামাকাপড় বদলানোতে। মানে আমি পাঞ্জাবি বদলায় স্যুট পরে আসলে আমার উন্নতি হয়ে গেল, বা আপনি পাঞ্জাবিটা পরলে আর আমি স্যুট পরলে আমি এই দিকে আলোচনা করব আর আপনি মানে আমি আপনার জায়গায় থাকবো আর আপনি এখানে থাকবেন। ব্যাপারটা এরকম হলো না। তারপরে মবকে সমর্থন করা হয়েছে, বলা হয়েছে এটা তো ঠিক মব না, এটা প্রেশার গ্রুপ। এবং এই মবকে প্রেশার গ্রুপ বানিয়ে দিয়ে এক ধরনের ধারণা তৈরি করা হয়েছে যে মব তো বেশ ভালো কাজই করছে, ন্যায়ের পক্ষে সংগ্রাম। এবং এইটা বলে তারপর আবার উদাহরণ দেওয়া হয়েছে। আমি দেখেছি খুবই দার্শনিক ধরনের কেউ লিখেছেন যে ভাসানির সময় যে আন্দোলন হয়েছিল সেটা কি মব ছিল না? 69-এ যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটা কি মব ছিল না?
আপনি যদি 69-এর গণ অভ্যুত্থান কিংবা ভাসানীর নেতৃত্বে জনগণের আন্দোলন এটার সঙ্গে মবের তুলনা করেন, তাহলে তো আন্দোলন হয়ে যাবে মব, আর মব হয়ে যাবে রাজনীতি। এতটুকু তুলনা করার যে জ্ঞান বুদ্ধি সেটাও আমরা দেখি নাই। এবং মানুষের ঘরবাড়ি ধ্বংস করার পরে, আইন নিজের হাতে তুলে নিয়ে অন্যায় কাজ করার পরে বলা হয়েছে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। দীর্ঘদিন অন্যায় শাসনে থাকার ফলে তারা ক্ষোভ রাখতে না পেরে এগুলা করছে। এই কথা যদি বলা হয় তাহলে এই ক্ষোভের বহিঃপ্রকাশ বন্ধ হবে কোথায়, সেটাও তো নিশ্চিত করতে হবে। সেটাও আমাদের সরকারের কেউ চেষ্টা করেন নাই। এবং শুধু যে চেষ্টা করেন নাই তাই না, আমরা দেখেছি যে মব যাতে হয় এই ধরনের উৎসাহ দেশে বিদেশে ইন্টারনেট থেকে এসেছে। এবং যারাই মবের উৎসাহ দিচ্ছেন তাদেরকে বিরাট সৈনিক বলে, বিশাল মানে আমাদের দেশ ও জাতির মঙ্গলাকাঙ্ক্ষী বলে তাদেরকে নিয়ে নানান রকম বন্দনা, তাদেরকে ক্রেডিট দেওয়ার চেষ্টা, এগুলো অব্যাহত রয়েছে। তো এগুলা করলে মব কি করে বন্ধ হবে? এই যে আজকে যা হচ্ছে এই মব, এর জন্য এককভাবে বর্তমান সরকার দায়ী। আচ্ছা, আবার আসবো শেখ হাসিনা কার্জন। আপনি বলছিলেন যে সরকার আসলে এই সহিংসতা কিংবা এই অপরাধ বন্ধ করতে আসলে চায় কি না, সেটি তার সদিচ্ছা নিয়ে এক ধরনের প্রশ্ন আছে। এটি কিন্তু অনেকেই এখন প্রশ্ন তুলছে, রাজনীতিক তুলছেন, এবং বিএনপির একজন শীর্ষ নেতৃত্ব থেকে এমন অভিযোগ করা হচ্ছে যে শেষ পর্যন্ত সরকার আসলে চায় কি না যে এই ধরনের ঘটনাগুলো বন্ধ হোক। আপনার কাছে কেন সন্দেহ হচ্ছে যে সরকার এর সদিচ্ছা অভাব আছে অপরাধ বন্ধ করার? বিষয়টা খুব সিম্পল না। আপনার ধরেন যে একটা দেশের বার্ষিক যে বাজেট, আমাদের এখন বাজেট কত, মানে 7,00,000 কোটি টাকা কিংবা প্লাস 7,00,000 কোটি টাকা। তার ভিতরে প্রায় 4,00,000 কোটি টাকা এইটা হচ্ছে ইনকাম ট্যাক্স, ভ্যাট। আমি টাকা দিচ্ছি না, টাকা দিচ্ছি কেন সরকারকে? আমি টাকা দিচ্ছি, আপনি পুলিশকে বেতন দেবেন, আপনি আমার শিক্ষাটা ঠিক রাখবেন, আপনি আমার স্বাস্থ্যটা ঠিক রাখবেন, মানে কমন অ্যাফেয়ার্স অফ দি 70 crore পিপল, মানে 17 কোটি মানুষের যে মানে মানে সবার যেটা দরকার, শিক্ষা, স্বাস্থ্য, বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতি। তো এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখেন যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, এইটার পেছনে আপনার কমপক্ষে 50,000 কোটি টাকা যায় কিংবা আরও বেশি। তো এই জিনিসটা তো আপনাকে দিয়েছি, এটা তো আমার দায়িত্ব না, এটা তো সরকারের দায়িত্ব যে একটা পুলিশ, একটা গোয়েন্দা সংস্থা একটা দেশে অপরাধ যেন না হয়। যেটা আমি প্রথমেই বললাম যে আপনার দেশের ভিতরে সব মানুষ যদি ফেরেশতা হতো তাহলে তার অপরাধ কেউ করতো না। আর যদি সবাই ফেরেশতা না হয়, কিছু যদি আপনার অপরাধ প্রবণতা থেকে থাকে, তাহলে পরে আপনার ওই অপরাধ প্রবণতা কেন হচ্ছে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে আপনাকে সেটা উদ্যোগ নিতে হবে যে সেটাকে আপনি কীভাবে ইয়ে করবেন। আপনি ধরেন সম্প্রতি সানেম, আমাদের বন্ধু প্রতিম ডক্টর ইকোনমিক্সের যে প্রফেসর, তো তার প্রতিষ্ঠান যেটা, তো সেখানে বলা হচ্ছে যে আপনি একদিকে আইনশৃঙ্খলা বাহিনী তারা দুর্বল, তারা যে সমস্ত মাধ্যমে একটা অপরাধ নিয়ন্ত্রণ করে, যে আপনার রেগুলার ফোর্স থাকে, আগে তারা দিনে হয়তো বা কোনো জায়গায় 4 বার টহল দিত, এখন 2 বার দিচ্ছে। হ্যাঁ, তারপরে ধরেন যে তাদের যে আগে সোর্স ছিল, যে নানা রকম সোর্স থাকে, সেটা কাজ করছে না। তাদের গোয়েন্দা নেটওয়ার্ক ছিল, সেটা কাজ করছে না। হ্যাঁ, কিংবা সেটা যে উন্নতি হোক সেটাও। আর আরেকটা হচ্ছে যে আপনার এইখানে যে মব হচ্ছে, ছিনতাই হচ্ছে, নারীর প্রতি সহিংসতা হচ্ছে, এইটার পেছনে মূল মানে যে কোনো দেশে আপনার অপরাধ প্রবণতা দেখা যায় মূলত যারা বয়সন্ধিকালের এবং যারা যুবক, এই যুবকদের আপনি কর্মসংস্থানের কি অবস্থা? আচ্ছা, এইখানে তাদের আপনি আপনি দেখা যায় কি জানেন, যে অনেক জায়গাতে অপরাধ হচ্ছে, সহিংসতা হচ্ছে, কিন্তু ওই যুব সমাজকে যদি আপনি গঠনমূলক কাজের ভেতরে তাদেরকে নিয়োগ দিতে পারেন, তাহলে কিন্তু সেখানে সহিংসতা। আমি ছোট্ট আপনাকে জানতে চাইব, মিটফোর্ডে যে ঘটনাটা ঘটলো, যেখানে হত্যাকাণ্ডটা হলো ঠিক পাশেই হচ্ছে আনসার ক্যাম্প, সেখানে অনেক আনসার ছিলেন, তারা কেউ এগিয়ে আসেনি, তারা কিন্তু সশস্ত্র আনসার সেখানে ছিলেন। তো এই সাইকোলজিটা আসলে কি, কেন আপনার কাছে মনে হচ্ছে এতগুলো একটা বাহিনীর লোক থাকা সত্ত্বেও এত চোখের সামনে একটা নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে, এগিয়ে আসেনি, এটা কেন? এইটা ধরেন যে মানে এই ঘটনাটা তো এখন আমাদের কি বলবো, মানে সবাইকে এমনভাবে সেটা মর্মাহত করেছে এবং সবাই এতটা আতঙ্কিত হয়েছেন যে আমরা প্রস্তর যুগে ফিরে গেলাম কিনা। হ্যাঁ, তো ধরেন যে এই ঘটনার সাথে আমি একটু স্মরণ করতে চাই যে আপনার মানে আমার কাছে যেটা মনে হয় যে যারা সরকারে থাকেন কিংবা যারা প্রভাবশালী রাজনৈতিক দল, সেই মানে প্রভাবটা বেড়ে গেলে, ক্ষমতাটা বেড়ে গেলে মানুষ এবং মানুষের যে গোষ্ঠী, ওই প্রভাবশালী গোষ্ঠী,
তারা বেপরোয়া হয়ে যায়। তারা একটা মানে কাউকে তোয়াক্কা করে না, তার সাথে ভারসাম্যহীনতা তৈরি হয়, তার ভেতরে সহিংসতা তৈরি হয়। আমি কেন বলছি, আবরার হত্যাকাণ্ড দেখেন, আবরার হত্যাকাণ্ড হয়েছিল, তারপরে আপনি দেখেন যে এই সরকার ক্ষমতায় আসার পরে শহীদুল্লাহ হলে মানসিক ভারসাম্যহীন একটা ছেলেকে তাকে একবার খাওয়াচ্ছে, একবার পেটাচ্ছে, একবার, তারপরে আপনি ধরেন বিশ্বজিতের হত্যাকাণ্ড, এবং এই সমস্ত হত্যাকাণ্ড আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রেই এগুলো কিন্তু পুলিশ কিংবা আপনার আনসার বাহিনীর কিংবা যে কোনো কারো, তার চেয়ে বড় কথা যে হাজার হাজার মানুষের সামনে হয়েছে, হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে হয়েছে, বিশ্বজিতেরটা হয়েছে, এইটা হয়েছে, তারপরে আরও কিছু ঘটনা আপনার। এখন ধরেন যে আপনার সিলেটে খাদিজা নামে একটা মেয়েকে, তাকে প্রকাশ্যে রামদা দিয়ে কোপাচ্ছিল, সবাই দেখছিল, মানে ভিডিও করছিল, তো কেউ তার মানে সমর্থনে এগিয়ে যাচ্ছিল না। একটা কারণ আমরা বলতে পারি যে সমাজের যে শক্তিটা, মানুষের যে শক্তিটা, প্রতিবাদের শক্তিটা, সেটা মানে ক্রমশ ভেতর থেকে মানে দুর্বল হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে যে আপনার এই একটা লোক, যারা এখানে শত শত লোক দাঁড়িয়ে আছে, তারা প্রত্যেকেই দেখছে 10-12 জন সশস্ত্র লোক, আর আমি যদি তাকে রক্ষা করতে যাই তাহলে আমিই আক্রান্ত হব, যে আমার জীবন সংশয় হবে। আবার আপনার কাছে জি আদরণীয় তুষার, কার্জন ভাই যেটা বলছিলেন যে মানে মানুষের মধ্যে প্রতিবাদের জিনিসটা কমে যাচ্ছে। 5ই আগস্টের পর একটা অভ্যুত্থানের পর তো আমরা উল্টো প্রত্যাশাটা ছিল, মানুষ প্রতিবাদ করেছে বলেই এত বড় একটা অভ্যুত্থান হয়েছে। তাহলে মানুষের ভিতরে প্রতিবাদের এটা কমে যাচ্ছে, এই যে শত শত মানুষ দেখছে, ছবি তুলছে, পাশে আনসার দাঁড়িয়ে আছে, তারা এগিয়ে আসছে না, এই জিনিসটা কেন কমে যাচ্ছে নিজের ভিতর থেকে এগিয়ে আসার ব্যাপারটা? ন্যায়ের পক্ষে আপনি দাঁড়ালে এক ধরনের পুরস্কার বা রিওয়ার্ডের ব্যবস্থা থাকতে হয়। এই পুরস্কারটা এরকম নয় যে আপনাকে কেউ বীরত্বের জন্য মেডেল দেবে, এটি হচ্ছে প্রথমত প্রশংসা, অ্যাপ্রিসিয়েশন। তারপর যেটি, সেটি হচ্ছে যে নৈতিকতার পক্ষে থাকার জন্য রাষ্ট্র ক্ষমতা, এই পুরো যে নৈতিকতার পক্ষের যে শক্তি, তারা আপনার পেছনে দাঁড়াবে। আপনি যদি সিদ্ধান্ত নিয়ে আপনি অপরাধ ঠেকান, তাহলে আপনি শাস্তির মুখোমুখি হবেন না, কেউ আপনাকে তিরস্কার করবে না, এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। সেটা হলেই কেবল মানুষ এগিয়ে যায়। আপনার মনে যদি এই দ্বিধা থাকে যে আমি যাকে ধরতে যাচ্ছি হয়তো সে সরকারের লোক, হয়তো সে বিরাট কোনো রাজনৈতিক দলের লোক, হয়তো সে অত্যন্ত ক্ষমতাবান, তাকে ধরতে গিয়ে আমি কি 600 জনের মধ্যে নাম আছে এরকম একটা মামলা খাবো? যে জায়গায় আমি উপস্থিত ছিলাম না সেই জায়গায় যদি মামলা হয়, তাহলে আমি তো এখানে উপস্থিত, আমি এটা ঠেকাতে গিয়ে কি শেষ পর্যন্ত আমি জেলখানে যাব? এই যে মানুষের মনে যে দ্বিধাদ্বন্দ্ব, এই দ্বিধাদ্বন্দ্ব তৈরি করেছে কারা? শত শত মামলা, হাজার হাজার মামলা, যেটা শুরুতেই আমাদের মতো লোকেরা বলেছিল যে এটা না করে স্পেসিফিক যে অপরাধী তার নামে মামলা দেন, কিন্তু দেখা গিয়েছে যে উপস্থিত নাই, যে এইখানে নাই, এমনকি যে মৃত তার নামেও দু একটা মামলা হয়েছে, নাবালকের নামেও মামলা হয়েছে। কেন হয়েছে? এবং সেই মামলার মধ্যে অদ্ভুত ব্যাপার আছে। অপু বিশ্বাস আওয়ামী লীগকে টাকা দেয়, আজকে নাকি জামিন হয়েছে এটার জন্য। তো আওয়ামী লীগ অপু বিশ্বাসের কাছ থেকে টাকা নিয়েছিল, এটা বিশ্বাস করতে হয়? যেখানে আওয়ামী লীগের পিয়নের কাছে 400 কোটি, মানে আওয়ামী লীগের টাকা ছিটানোর জায়গা নাই। তো অপু বিশ্বাস গিয়ে টাকা দিয়েছিল আওয়ামী লীগকে। হ্যাঁ, তো এরকম মামলা হয়েছে। তো এইসব মামলা যখন লোকে দেখে তখন সে এগিয়ে যাবে কেন? উল্টা কি হয় জানেন? এটা রেকর্ড করার পরে ফেসবুকে দিলে অনেক ভিউ হয়, ভিউ হইলে ভিউ বাণিজ্য হয়, হলে পরে দেখে ওর যে পেজ আছে ওখানে $2 আসে। তাহলে আপনি দেখেন আমাদের এই সোশ্যাল মিডিয়া আমরা খুব প্রশংসা করি, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার যে আমাদেরকে কোনো কোনো ক্ষেত্রে নিরাপত্তাহীন করে ফেলছে, এটা নিয়ে কিন্তু আমরা কিছু বলছি না। এবং এই লোকগুলি আপনি অনেকেই দেখবেন, এমনকি আমাদের গণমাধ্যমও এদের কাছ থেকে ভিডিও সংগ্রহ করে, কারণ তার তো যে কোনো জায়গায় উপস্থিত থেকে ভিডিও করার মতো ক্যাপাসিটি নাই। ফলে এই লোকগুলি চারিদিক থেকে ভিডিও করতে থাকে, এবং আপনি দেখবেন একজন মানুষ মৃত্যুবরণ করছে, তারা খুঁজছে কোন কোণা থেকে ভিডিও করলে পরে ভালো অ্যাঙ্গেল পাওয়া যাবে। এইরকম একটা অবস্থা আমরাই তৈরি করেছি এবং এটাকে উৎসাহ দিয়েছি। এবং শুধু উৎসাহ দেই নাই, আমরা মানুষের পাশে দাঁড়ানো লোকজনের চাইতে ইন্টারনেটে হিংসা ছড়ানো, ঘৃণা ছড়ানো লোকদেরকে হিরো বানিয়ে দিয়েছি। এইটা যখন হবে তখন তো লোকে ছবি তুলে ইন্টারনেটে যাবে, সাহস দেখাবে ইন্টারনেটে। আমি ওখানে উপস্থিত ছিলাম ভাই, আমি ছবি তুলে নিয়ে আসছি, এবার দেখে দেখে ধরেন। কিন্তু উনি যদি শুধু ওইখানে যারা ছিল, একটা সাধারণ কথা আমি বলি, ওইখানে যারা ছিল তারা যদি মিটফোর্ডে পড়ে থাকা যে আবর্জনা আছে, ওই আবর্জনা তুলে তাদের দিকে নিক্ষেপ করতো, তাইলে এই লোকটা বেঁচে যায়। আচ্ছা, আপনি কি ওই যে প্রশ্নটা উপরে করেছিলাম, যে আপনিও কি মনে করেন যে এই সরকার আসলে এই ধরনের সহিংসতা থামাতে চাচ্ছে না, এমন যে অভিযোগটা আছে, এটা কতটা একমত? বা
চাচ্ছে কি চাচ্ছে না এটা বলার চাইতে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা যখন কাউকে কোনো একটা কাজ দেই তার ফলাফল দেখার পর আমরা বিশ্বাস করি যে সে কাজটা করতে চেয়েছিল নাকি চায় নাই। যেমন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরে ফেল করলে আমরা বলি পড়ে নাই, কিন্তু পরীক্ষা যখন দেয় তখন কি বলি পড়ে নাই। তো এই সরকারের শপথ কি, এই সরকারের কাজ কি? জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা। ওনারা সেটা পারছেন না, তার মানে ওনারা ফেল করছেন। এখন এই সরকারে যারা আছেন এদের অধিকাংশই এনজিও, বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিদেশি প্রতিষ্ঠান, এইসব জায়গাতে কাজ করছে। এখানে একটা প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে ফেল করছে, কিন্তু সরকার তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে কোনো ঘটনার সঙ্গে সঙ্গে যারা দেয় তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এই ঘটনা 7-8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে ফেলিওর কোথায় হচ্ছে? আপনি ঘটনাকে কমাতে পারছেন না। তো এইবার আমি যে আলোচনায় ছিলাম, এই এনজিও গুলোতে যারা চাকরি করে, ওনারা যেগুলোর হেড, সেখানে যদি কাউকে কোনো অ্যাসাইনমেন্ট দেন, কাউকে কোনো কাজ দেন, প্রজেক্ট দেন, ফলাফল ডেলিভার করতে না পারলে চাকরিতে রাখেন না, কিন্তু নিজেরা ফলাফল ডেলিভার করতে পারছেন না, এটা তো দৃশ্যমান। এবং তারপরে কি হয়েছে সেটা আমি একটু আপনাকে বলি। এইমাত্র আপনি যে প্রশ্নটা করলেন, আমরা গ্রেপ্তার করেছি, তো ডেঙ্গু আপনি চিকিৎসা করবেন নাকি ডেঙ্গু প্রতিরোধ করবেন? মশা মারবেন আগে নাকি দুনিয়ার সব লোককে ডেঙ্গু হইতে দিবেন আর বলবেন আমরা তো ডেঙ্গু হওয়ার সাথে সাথে চিকিৎসা দিয়েছি? এই যুক্তিটা ওই রকম। আপনি ডেঙ্গুর মশাকে নিধন করছেন না, আপনি ম্যালেরিয়ার মশা নিধন করছেন না, আপনি কোভিডের জন্য মুখোশ পড়তে দিচ্ছেন না। আপনি বলছেন আপনার কোভিড হইলেই আমরা কিন্তু হাজির আপনার চিকিৎসা করার জন্য, আইসিইউ রেডি। তো এইটা কি চিকিৎসা? এইটা কি ব্যবস্থা নেওয়া? আচ্ছা আচ্ছা, একজন দর্শক আছে, দর্শক ফোনটা নিয়ে নিন। হ্যালো, জি জি, আপনার নামটি বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনিহাদার বলছি। জি, আমার প্রশ্নটা হয়েছে, 2 দিন আগে এনসিপি নাইব সাহেব একটা কথা বলেছেন যে 5 আগস্টের হত্যার জন্য হাসিনাকে দায় নিতে হবে, আর মিটফোর্ডে যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য তারেক সাহেবকে দায় নিতে হবে। তাহলে আমার কথা হচ্ছে 5 আগস্ট থেকে যায় পুলিশগুলো মারা গেছে, আইন শৃঙ্খলা বাহিনী, ওই দায়িত্বটা কি বর্তমান চিফ অ্যাডভাইজার এবং এনসিপির ওনারা কি নিবে নাকি? জি, কোন উত্তর দেবেন? এটার উত্তর ওনাকে দিতে হবে। তবে এই যুক্তিটার মধ্যে একটা ফ্ল আছে। 5 আগস্টের হত্যাকাণ্ডের বা তার আগে যত হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনাকে নিতে হবে এটা বললে, তাহলে 5 আগস্টের পরে যে কোনো হত্যাকাণ্ডের দায় যে সরকার আছে সে নিবে, বিএনপি কেন নিবে? তাই না? আগের হত্যার দায় সরকারের আর পরের হত্যার দায় বিএনপির। এটা বিএনপি নেতা কর্মীরা অনেক হত্যা, বিএনপি নেতা কর্মীরা যদি এটা করে থাকে তাহলে ডিরেক্টলি গ্রেপ্তার করুক। বসে বসে তো কেউ তাদেরকে হাত কসলাতে বলে নাই, কেউ বলেছে? কিন্তু আপনি দেখবেন যে অবস্থা এরকম করেছে যে হত্যা করেছে যে তার নামে মামলা না হয়ে হবে যে মনে করেন যে ময়ূরী টাকা দিয়েছে। আর আরেকটা ফোন আছে। হ্যালো হ্যালো হ্যালো, জি, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি, বলেন। গ্রাম বাংলা একটা কথা আছে, মাছের রাজা ইলিশ আর দেশের রাজা হচ্ছে পুলিশ। ঠিক আছে, আমাদের জাতীয় আয়ের 60% এই প্রতিরক্ষা খাতে ব্যয় হচ্ছে, তারপরও দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কেন? এটা আমার একটা প্রশ্ন। না, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে না, পুলিশ বাহিনী কিংবা আইন শৃঙ্খলা বাহিনী চাকরি হারাবার ভয়ে সবকিছু দেখেও না দেখার ভান করতে, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। একজন বিরতির আগে একজন দর্শক ফোন করে বলেছেন, আসলে তার প্রশ্নটা আমরা একটু আলোচনা করেছি যে আসলে পুলিশের মনোবল কেন ফেরানো যাচ্ছে না, এভাবে বসে থাকে। আমার কথা হচ্ছে যে সামনে তো একটা বড় নির্বাচন আছে, নির্বাচনের একটা ব্যাপার আছে, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন যে নির্বাচনের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের যে প্রস্তুতি সেটা ডিসেম্বরের মধ্যেই সেরে ফেলতে হবে এমন নির্দেশনা তিনি দিয়েছেন। এই যে পুলিশের মনোবলের কথা বলছেন, সেখানে সামনে নির্বাচন আছে, এবং আসলে এই সব কিছু মিলে আইন শৃঙ্খলা বাহিনী বা দেশের সেটা কবে ঠিক হবে? আইন শৃঙ্খলা বাহিনী, আমি যদি প্রত্যাশার কথা জানতে চাই, আপনার কাছে কি মনে হচ্ছে আসলে কিভাবে ঠিক হওয়া সম্ভব? আপনার কথার সোজাসাপটা উত্তর হচ্ছে যে এটা সরকারের সদিচ্ছা। আচ্ছা, সরকার মানে তো আপনার একটা সারা দেশব্যাপী একটা মানে নেটওয়ার্ক, তাই না? অসংখ্য মিনিস্ট্রি, সংস্থা, এবং একটা নির্বাচন, জাতীয় নির্বাচনের যে কাজ, মানে আজকে ধরেন যে একজন সাবেক প্রধান নির্বাচন কমিশন দুজনকে গ্রেপ্তার করেছে। মানে কিছু কিছু বিষয় খুবই হাস্যকর এই জন্য যে তাদের দায় আমি অস্বীকার করছি না, কিন্তু একটা জাতীয় নির্বাচন মানে কিন্তু বিশাল একটা কর্মকাণ্ড, শুধুমাত্র পুলিশের পক্ষে সম্ভব না। পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আনসার সবাই মিলে, বিজিবি, তারপরে ওইখানে প্রশাসনিক যারা থাকেন কর্মকর্তা, তারা রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেন। মানে ইলেকশন কমিশন তার নিজস্ব একটা কাঠামো আছে, তার নিজস্ব স্টাফ আছে, তো তারপরেও সরকারের সহযোগিতা ছাড়া
জাতীয় নির্বাচন, আপনি দেখেন সেখানে প্রিজাইডিং অফিসার দিবে, পোলিং অফিসার দিবে, সে তাদেরকে নিয়ে আসতেছে, এবং সেই অনেক জায়গাতে আপনার প্রত্যন্ত গ্রামাঞ্চলে আপনি পর্যাপ্ত পুলিশও থাকে না। সেখানে যদি একটা সহিংসতা হয়, সেখানে যদি ধরেন যে জনগণ কোনো মানে একটা 500 লোক কিংবা 1000 লোক কোথাও গিয়ে আপনার ঘেরাও করে কোনো নির্বাচন অফিস মানে কোনো কিছু একটা করে, অনেক সময় সেটা কন্ট্রোল করাও মুশকিল হয়ে যায়। সুতরাং ধরেন যে নির্বাচন হওয়ার জন্য যে পূর্ব শর্তটা দরকার, যে শক্তিশালী একটা প্রশাসন, শক্তিশালী একটা পুলিশ এবং মানে একটা স্টেবল গভর্নমেন্টটাই তো দুর্বল, গভর্নমেন্টটাই তো স্টেবল না। এবং আপনি সরকারের সদিচ্ছা, সরকারের নির্বাচন করার আদৌ কোনো সদিচ্ছা আছে কি না, মানে সেটা তো যারা আন্দোলনের সাথে ছিলেন তাদের অধিকাংশই তো সেই প্রশ্ন তুলছেন আজকে। হ্যাঁ, তো যদি আপনি সরকারের থেকে আপনার সদিচ্ছা না থাকে যে নির্বাচন করার, তাহলে এগুলো কিভাবে ঠিক হবে? হ্যাঁ, আপনি আপনি লন্ডন বৈঠকেও আমরা দেখলাম যে সেখানেও যে সুস্পষ্ট কোনো কথা হয়েছে সেটা কিন্তু না, যদি কিন্তু এরকম একটা মানে অনেক কিছু যদি কিন্তু। এবং সেইটাও আমরা এসে দেখলাম যে এখন মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন 10ই জুলাই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সাথে, যে তিনি বলেছেন যে জুলাই মানে লন্ডন বৈঠকে যে কথাবার্তা হয়েছে সেটা আদৌ বাস্তবায়ন হবে কিনা, সেইটা সংস্কার কমিশন মানে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবনা সেইটা কতটুক কি হয়, সেটা কতটুক রাজনৈতিক দলগুলোর সম্মত হয়, সেইটার উপরে নির্ভর করে আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করব। আবার কিন্তু প্রেস উইং থেকে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার জন্য নির্দেশ না, কিন্তু আপনি প্রেস উইং আর প্রধান উপদেষ্টা যেটা স্বয়ং নিজে বলেছেন, হ্যাঁ প্রেস উইং তো প্রধান উপদেষ্টার নির্দেশনাই বলছেন যে বলেছেন, কিন্তু প্রধান উপদেষ্টা নিজে যখন বলছেন তো সেইটাকে তো আপনাকে আমলে নিতে হবে, তাই না? এবং আপনি মানে একটা নির্বাচন যদি হয় কিংবা কোনো কিছু যদি হয়, তার কিছু কথাবার্তা, কর্মকাণ্ড, বডি ল্যাঙ্গুয়েজ থাকে না, তা আপনি সেটা থেকে কি বুঝতে পারছেন? এবং একটা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ তো ছিল আপনার মানে মূল যে কাজটা, যে আপনি সংস্কার কর্মকাণ্ড করার জন্য 11টা কমিশন করেছেন, ভেরি গুড, তারা প্রতিবেদন দিয়েছে, ভেরি গুড, আপনি সেটা সংস্কার আস্তে আস্তে হবে। হ্যাঁ, এখন আপনি সংস্কারের অজুহাত দিয়ে যদি 5 বছর ক্ষমতায় থাকেন এবং দেশটা আসলে মানে আমরা দেখছি যে মানে অনেক কিছুই ভালো চলছে না, হ্যাঁ, সুতরাং এইটা আপনার বুঝতে হবে যে একটা অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকাটা মানে এটা মোটামুটি সবাই একমত। আপনার কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীরা জড়িত, এবং এটা নিয়ে কিন্তু এক ধরনের রাজনৈতিক মেরুকরণের চেষ্টা করা হচ্ছে, বিএনপির উপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে বিএনপি কিন্তু সরকারের উপর দায় চাপাচ্ছে, অনেক সময় অন্য দলকে নিয়েও কথা বলছে। মানে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনীতি এবং এটা রাজনীতিতে প্রভাবটাকে কীরকম দেখছেন, এবং আপনার কাছে মনে হয় যে এই যে মিটফোর্ডে যে ঘটনা ঘটলো এরপরে বিএনপি একটু চাপে পড়ে গেল কিনা? বিএনপি তো চাপের মধ্যে আছে অবশ্যই। আমি মনে করি যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল চাপের মধ্যে আছে, শুধু একটা দল ছাড়া। কারণ তারা বলে যে ওরা কেন নির্বাচন চায়, তো যে নির্বাচন চাইবে সেই চাপের মধ্যে থাকবে, যে নির্বাচন চায় না সংস্কার চায় সে ভালো থাকবে। তো এই জন্য যে কোনো রাজনৈতিক দল যদি নির্বাচন চায় তাহলে তারা চাপের মধ্যে থাকবে, এটা আমরা উপলব্ধি করতে পারছি। ফলে বিএনপি নির্বাচন চায়, অন্যান্য যেসব দল নির্বাচন চায় তারা অবশ্যই চাপের মধ্যে থাকবে, কারণ নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার যে আনন্দ, সেই আনন্দ তো কিছু লোক পাচ্ছেন, তাই না? এবং তারা নিজেরা যে নির্বাচন ছাড়া আছেন এটাকে তারা কিছু মনে করছেন না, কিন্তু ভুয়া নির্বাচন করে ক্ষমতায় থাকার কারণে ভুয়া নির্বাচনের আয়োজনকারীকে ধরে নিয়ে গেছেন। তাহলে যুক্তির সমস্যাটা বুঝতে পারছেন নিশ্চয়ই। তো এখন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার তিনি কি শুধু নির্বাচন করার জন্য দায়ী? ফ্যাসিস্ট এনেবলার নামে একটা শব্দ চালু হয়েছে। এখন ফ্যাসিস্ট এনেবলার যদি শুধুমাত্র প্রধান নির্বাচন কমিশনার, যত প্রিজাইডিং অফিসার ছিল, যত রিটার্নিং অফিসার ছিল, যত পুলিশ দায়িত্ব পালন করেছে, যেখানে যেই নির্বাচনের সাথে সম্পৃক্ত, কারচুপি হয়ে থাকলে সকলের চোখের সামনে তো হয়েছে, কেউ তো আর ঘুমিয়েছিল না, তাহলে সবাই গ্রেপ্তার হওয়া উচিত। সবচেয়ে বেশি গ্রেপ্তার হওয়া উচিত কার? যারা এই ভুয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রত্যেকটাতে, কারণ ওনারাই তো নির্বাচনটাকে এনেবল করেছে, ওনারা গিয়ে নির্বাচন করেছেন, ভুয়া হোক আর ঠিক হোক, নির্বাচন না করলেই তো হইতো। তাহলে এই যে কয়টা নির্বাচনকে বলা হচ্ছে খারাপ হয়েছে, যেটা আমিও মনে করি অবশ্যই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে, কিন্তু যদি এর জন্য গ্রেপ্তারই করতে হয় তাহলে যারা কিনা নির্বাচনে দাঁড়ালেন তারা কেন গ্রেপ্তার হবেন না? যারা সেই নির্বাচনে বিজয়ী হয়েছিলেন তারাও কেন গ্রেপ্তার হবেন না? এমনকি সেই অবৈধভাবে নির্বাচিত লোকজনের জন্য যারা সংসদ ভবনে ফ্যানলাইট জ্বালিয়ে দিয়েছেন তারা কেন গ্রেপ্তার হবেন না? ওই সংসদ ভবনের সামনে যে লোকটা রাস্তা ঝাড়ু দিয়েছে সেও কেন গ্রেপ্তার হবে না? সবই তো এনেবলার।
ফলে এই ধরনের উদ্ভট যুক্তি দিয়ে মূল জায়গা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দিয়ে শত্রু পরিণত করা হয়েছে কাকে? শত্রু হচ্ছে রাজনীতিবিদ, শত্রু হচ্ছে নির্বাচন। বন্ধুকে? বন্ধু হচ্ছে দীর্ঘ সময় বিদেশে থাকা কিছু লোকজন এসে এনজিও চালিয়ে ওনারা আমাদের দেশটাকে ঠিক করে দিয়ে চলে যাবেন। আমি আবারও বলছি, যারা আমাদের দেশটাকে ঠিক করছেন তারা যেসব এনজিওতে ছিলেন তাদের সব এনজিওগুলি ঠিক মতো চলে কিনা সেই খোঁজটা একটু নেন না কেন? সেটা তো তাদেরকে বলতে হবে। আর আমি তো বারবারই বলছি যে নিজের এনজিওতে চাকরি করে সেই চাকরির ফলাফল ডেলিভার করতে না পারলে লোকজনের চাকরি থাকে না। কিন্তু ওনারা যে নির্বাচনের আগে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে পারছেন না, এটার জন্য সামান্যতম দুঃখ প্রকাশও নাই। অন্যকে সারাক্ষণ মনে করিয়ে দিবে, আপনি এটার জন্য ক্ষমা চান, ওইটার জন্য বলেন আপনি ভুল করেছেন, আপনি হ্যান করেছেন, সবাই মনে করিয়ে দিচ্ছে। কিন্তু নিজেরা যে 1 বছর ধরে রাস্তার উপরে পিটিয়ে মারছে লোক, সেইটাকে বন্ধ করতে পারছেন না, সেটা নিয়ে তাদের কোনো তো রিমোর্স নাই। উল্টা আবার বলছে সরকার এবং সরকারি দলটা কোত্থেকে আসলো? কথা বলার সময় অন্তত এইটুকু তো বিবেচনায় রাখা উচিত। সমালোচনা করার সময় আমরা ওবায়দুল কাদেরকে অবশ্যই বলেছি ইউরেনিয়াম ঢেলে দিবে, ইউরেনিয়াম যে তরল না উনি এটা জানে না। তো সরকারের সাথে সরকারি দল আবিষ্কার হইলে তফাৎটা কি থাকলো? এই সরকারের দল কোনটা? নিজেদের কথাই বলছে মনে হয়। ওনারা কি দল? ওনারা তো দল না, উনি বলছে সরকারি, আমাদের তো সরকারি দল না বা দলের কেউ নাই, এইটা না আপনি কথাটা ভালো করে শুনে দেখেন। সরকার এবং সরকারি দলের কেউ জড়িত না, এইভাবে এই ধরনের একটা কথা বলেছেন। আচ্ছা, আমি আবার আসবো। আমি তো হাফিজুল কার্জন আপনার কাছে একটু জানতে যে মানে যদি এই অবস্থায় চলে, মানে এখনকার যে অবস্থা আছে এইভাবেই একটা অপরাধ হলো, সঙ্গে সঙ্গে অপরাধীদের গ্রেপ্তার করা হলো এবং সরকার মোটামুটি হ্যাপি যে আমরা অপরাধ করার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে ফেলেছি এবং এভাবেই অপরাধও কমলো না, চলতে থাকলো, তাহলে আসলে সামনে কি অপেক্ষা করছে? দেখেন, আমি দীর্ঘদিন ধরে এই আমাদের যে অভিজ্ঞতা, এই আমাদের সরকারগুলো, বর্তমান সরকার না, আমাদের সরকারগুলো এই 17 কোটি এখন বোধহয় 20 কোটি হয়ে গেছে, এইখানে প্রতিদিন প্রতি মুহূর্তে এত অসংখ্য সমস্যা, কারণ আমাদের কোনো প্রতিষ্ঠান নাই, আমাদের কোনো সিস্টেম নাই, যার প্রেক্ষিতে অধিকাংশ কাজ হয় অ্যাডহক ভিত্তিতে। সামনে একটা আসলো, সেটার ব্যাপারে ব্যবস্থা নিলাম, পরদিন ভুলে গেলাম, আবার পরের দিন 10টা বিষয় সামনে আসলো, জরুরি একটা বিষয়। আপনি দেখেন, আপনি যে প্রশ্নটা তুলেছেন এটা অসংখ্যবার আমি বলেছি, বাংলাদেশে কিংবা যে কোনো দেশে একটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম থাকে, ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থা। তার ভেতরে 4টা কম্পোনেন্ট কিংবা এজেন্সি, একটা হচ্ছে পুলিশ, একটা হচ্ছে পাবলিক প্রসিকিউটর, একটা হচ্ছে আপনার ক্রিমিনাল কোর্ট, আর একটা হচ্ছে আপনার প্রিজন। এটার পেছনে সরকারের প্রায় 50,000 কোটি থেকে অনেক টাকা খরচ হয়। এইটার মূল উদ্দেশ্য হচ্ছে মানে প্রিভেন্ট অ্যান্ড কন্ট্রোল ক্রাইম, যে অপরাধ হবে মানে যারা অপরাধ করবে তাদের শাস্তি দেওয়া, আর অপরাধ যেন হতে না পারে সেই জন্য আপনার প্রিভেন্টিভ মেজার নেওয়া। কিন্তু আমাদের এখানে কনভিকশন রেট কত জানেন? 10 থেকে 15%। তার মানে আপনি 100 জন যে অপরাধ করছে তার ভিতরে আপনি 85 জনকে শাস্তি দিতে পারছেন না। তাহলে এই যে আপনি 50,000 কোটি টাকা কিংবা আরও বেশি এই যে আপনি আপনার ক্রিমিনাল জাস্টিস সিস্টেম চালাচ্ছেন, এটা মোস্টলি ডিসফাংশনাল। তাহলে আপনি আজকে তো এই যে আপনার সংস্কারের কথা বলছে, তারা বিচার বিভাগ সংস্কারের কথা বলেছে, কিন্তু আমার কাছে মনে হয় যে প্রথমত আমাদের এই সরকারের উচিত ছিল, তারা যেটা করছে সেটা খারাপ করেননি, খারাপ যে করেছেন সেটা না। তা আমার কাছে মনে হচ্ছিল যে আপনি এইখানে মানে কয়েকটা সিস্টেম, যে এডুকেশন সিস্টেম, হেলথ সিস্টেম, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, দ্রব্যমূল্য, কয়েকটা মানে যেটা প্রতিদিন মানুষের জীবনকে স্পর্শ করে, সেই জিনিসগুলো আপনি এমনভাবে করা উচিত সেটা যেন ফাংশন করে, সেটা যেন প্রো পিপুল হয় এবং সেটা থেকে মানুষ যেন সুফল পায়। হ্যাঁ, ওনারা এমন একটা জায়গায় চলে গিয়েছেন, কারণ ওনাদের যে সংস্কার সেটাকে কিন্তু আমি প্রবলভাবে সমর্থন করি না। আমাদের 50 বছরের বেশি আমরা যে আমাদের রাষ্ট্র হয়ে গেল, আমাদের অনেক জায়গায় কিন্তু আমরা দেখছি ঠিকঠাক মতো চলছে, কিন্তু সংস্কারকে যখন ওনারা একটা ঢাল করলেন ক্ষমতায় থাকার, যে সংস্কার যতদিন না হবে ততদিন আমরা ক্ষমতায় থাকবো, তখন কিন্তু বিষয়টা প্রশ্নবিদ্ধ হয়ে গেল। আব্দুল মতিউর সাহেব, আপনার কাছে একদম যদি যে বিষয় নিয়ে কথা বলছেন, অনেক কথা বলছেন, আমি একটু আজকের দিনের ছোট্ট একটা ঘটনা যে জানতে চাই, রাজনীতি অনেকে হয়তো আলোচনা আনতে চাই, সেটা হচ্ছে যে আজকে এনসিপি গিয়ে তারা আবার শাপলা প্রতীক চেয়ে এসছে, যে তারা আবার আবেদন করেছে এবং তারা আবেদন করেছিল যে ব্যালট পেপারে নৌকা প্রতীক না থাকে, কিন্তু ইসি থেকে পরে জানানো হয়েছে যে নৌকা প্রতীক থাকছে। সব কিছু মিলে একটু মন্তব্য জানতে চাইব। কোন প্রতীক থাকবে কি থাকবে না এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের স্বাধীনতা। নির্বাচন কমিশন তার বিবেচনায় যেগুলিকে প্রতীক হিসেবে ঘোষণা করবেন সেগুলাই প্রতীক।
এবং ওই প্রতীকের তালিকা থেকে নিবন্ধিত রাজনৈতিক দলকে তারা একক প্রতীক দিতে পারেন, আর যারা নিবন্ধিত না, স্বতন্ত্র প্রার্থী অথবা অন্য কাউকে, তারা আলাদা আলাদা করে প্রতীক বরাদ্দ দিতে পারেন। আওয়ামী লীগের নিবন্ধিত দল হিসেবে তাদের দীর্ঘদিনের ব্যবহৃত যে মার্কা সেটা ছিল নৌকা, কিন্তু আওয়ামী লীগ যদি নাও থাকে, নৌকা বাতিল হওয়ার তো কোনো কারণ নাই। নৌকা একটা মার্কা হিসেবে উন্মুক্ত হয়ে যাবে, এবং উন্মুক্ত হয়ে গেলে যে যেভাবে পারে, যার নামে বরাদ্দ দেওয়া হবে সে সেটাকে ব্যবহার করবে। এখন ইসি যদি কোনো দলকে সেটা বরাদ্দ দেয়, সেটা নিয়ে আবার কেউ আপত্তিও করতে পারে যে এটা দলীয়ভাবে যাতে না দেওয়া হয়। কিন্তু ইসি যদি ব্যক্তিগতভাবে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীকে এটা দিয়ে দিতে শুরু করে, ট্রাক মার্কা, তারপরে গোলাপ ফুল মার্কার মতো, তো দিলে আমাদের তো কিছু বলার নাই। ইসিকে প্রভাবিত করার এই চেষ্টাটা কি? এর মানে কি এই যে নির্বাচন কমিশন অন্য কোনো রাজনৈতিক দলের কথা শুনবে না, শুধু এনসিপির কথা শুনবে, এবং এনসিপি ঠিক করে দিবে তার মার্কা কি হবে? তাহলে এনসিপিকে এটাও ঠিক করে দিবে ব্যালট বাক্সের তার মার্কাটা উপরে থাকবে, প্রথমে থাকবে না শেষে থাকবে। এনসিপিকে এটাও ঠিক করে দিবে যে যেখানে নাম লেখা হবে সেখানে তাদের পার্টির পুরা নাম লেখা হবে নাকি বলে ইংরেজিতে ছোট করে লেখা হবে নাকি বাংলায় লেখা হবে। এনসিপি এটাও ঠিক করে দিবে কোনটা তাদের প্রতীক। তাহলে এনসিপি পুরোপুরি গিয়ে নির্বাচন কমিশনে বসে নির্বাচন কমিশনের কাজটা করে দিলেই পারে, কারণ তারা নিজেরা না করলে তো কোনো কিছু পছন্দ করতে পারছে না। আমার কাছে এটা খুবই মনে হয়েছে যে এটা এক ধরনের অনধিকার চর্চা। যদি এইভাবেই সকল রাজনৈতিক দল তাদের মার্কা থেকে শুরু করে কি থাকবে কি থাকবে না এটা ঠিক করতে শুরু করে, তাহলে বিচার আচারের তো দরকার নাই। তাহলে তারাই ঠিক করে দিক কোন মার্কা থাকবে কোন মার্কা থাকবে না, ব্যালট পেপার লম্বা হবে না পাশে বড় হবে, ঠিক করে দিক। একদম শেষ দিকে চলে এসেছে। আপনার কাছে এখন যদি নির্বাচনের কথা বলছি, এ নিয়ে কোনো মন্তব্য আছে কিনা আপনার? যদি না, মন্তব্য কি যে আপনার মানে যেটা হলো যে এত বড় একটা ছাত্র জনতার অভ্যুত্থান, তাতে প্রধান কথাটা হচ্ছে যে মানে ফ্যাসিবাদের পতন চাই, তাই তো? তা আমরা তো এক ফ্যাসিবাদ যাওয়ার পরে আর এক ফ্যাসিবাদ দেখতে চাই না, তাই না? আর সবচেয়ে বড় জিনিস যেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদটা আসলে আমাদের মানুষের মধ্যেই। আচ্ছা, আমরা যে দলগুলো, আপনি যদি একটা নির্ধারণ করেন যে ফ্যাসিবাদের মানে বৈশিষ্ট্যগুলো কি কি, 1 2 3 4 5 6 7, আপনি সেইটা দিয়ে দেখেন যে এই বাংলাদেশে 50 বছরে কতগুলো সরকার ছিল, কোন সরকারের ভিতরে কোন কোন বৈশিষ্ট্য ছিল ফ্যাসিবাদের, আপনি সেইটার একটা তালিকা করে, এবং এখন যারা ভবিষ্যতে ক্ষমতায় যেতে চায় তারা কি আচরণ করছে, তাদের যে অধ্যত্ব, তারপর তাদের যে মব ভায়োলেন্স, তারপর তাদের যে মানে হুঙ্কার, হ্যাঁ, তাদের যে মানে আইন বহির্ভূত কর্মকাণ্ড, সেটা তো গত মানে আগের অনেক সরকারই করেছে এবং তার মূল্য তারা দিয়েছে। তা আমাদের তো ওই জায়গাটা আমরা চাই যে নষ্ট হয়ে যাক। আমরা এটা চাই না যে এক ফ্যাসিবাদ গিয়ে আর এক ফ্যাসিবাদ আসুক, সেটা তো আমরা চাই না। আমরা চাই ফ্যাসিবাদ হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা এবং শেকড়টা যেন একদম নির্মূল করা যায়। হ্যাঁ, সেই জায়গায় কিন্তু আমরা আবার আর এক ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছি। একদম শেষ সমস্যা মনে হয় আর 1 মিনিটের মতো সময় আছে। আমি তো আব্দুল নূর স্যার আপনার কাছে জানতে চাইবো যে শেষ মুহূর্তে আসলে আপনার আশাবাদ বলবো কিংবা পরামর্শ জানতে চাইবো আসলে এই পরিস্থিতি থেকে যদি বেরোতে চাই। যে কোনো মূল্যে একটি গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচনই একমাত্র পথ জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার। জনগণ প্রতি 5 বছরে হোক কিংবা 4 বছরে হোক বা যে মেয়াদেই হোক, তারা একটি মেয়াদ পর পর ভোটের মাধ্যমে তাদের ক্ষমতা দিয়ে বাংলাদেশের যে উন্নয়ন বলেন কিংবা অগ্রযাত্রা বলেন সেখানে তাদের মতামত দিয়ে অংশ নেয়। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে না দিয়ে জনগণের মঙ্গলাকাঙ্ক্ষী হিসেবে কেউ যদি নিজেকে দাবি করে, সে নব্য ফ্যাসিবাদ। জি, ধন্যবাদ আপনাদের। জি, আমাকে বোধহয় বলার সুযোগ হবে না। আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ দর্শক, আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছে। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন এর সঙ্গে থাকবেন।